সকল খাত সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলা হচ্ছে, জেনেভায় শ্রম উপদেষ্টা। যশোরের রেলবাজার ইজারাদারকে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। ঈদ উপলক্ষে লক্কর ঝক্কর বাসে চলছে রঙের প্রলেপ, ঈদযাত্রা নিয়ে যাত্রীদের আশঙ্কা। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21.com। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। যশোরের রেলবাজার ইজারাদার মীর সাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11:15টার দিকে রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরিবারের সদস্যরা জানান, সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিককে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানান, শহরের রেল বাজার নিয়ে কোন্দলে ঘটনা ঘটতে পারে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান করছে পুলিশ। কদিন পরেই ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে লক্কর ঝক্কর ও পুরনো বাসগুলোতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। চলছে টুকটাক মেরামতের কাজও। তবে নতুন দেখালেও নির্বিঘ্ন ঈদযাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে রং লাগিয়ে ঈদযাত্রায় ফিটনেসবিহীন শত শত বাস রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে খুলনার ওয়ার্কশপগুলোতে। লক্কর ঝক্কর এসব বাসের রং করতে ব্যস্ত শ্রমিকরা। জোড়াতালি দিয়ে দেয়া হচ্ছে নতুন অবয়ব। রিকন্ডিশন গাড়িটা যে আমরা কাজ করতেছি, এতে দেশ অনেক পরিশ্রম। এই জায়গায় জায়গায় পুটিংয়ের জায়গায় টাচ আপ করে দেবো, এটা হলো 45,000 টাকা, মানে রং মিলাই দেবো টাচ আপ করে। খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 52টি রুটে চলাচল করে অন্তত 2000 বাস। ঈদে এই সংখ্যা আরও বাড়ে। রং করে এসব বাস সড়কে নামানো হবে 27 রোজার পর। পুরনো বাসগুলোকে রং দিয়ে চকচকা করা হলেও ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুব ভয় লাগে যে আসলে যে সেখানে কখন না জানি যে দুর্ঘটনা ঘটে, কখন না জানি দেখে আমাদের প্রাণ চলে যায়। কর্তৃপক্ষ বলছে, ফিটনেস ছাড়া বাস সড়কে নামালে নেওয়া হবে ব্যবস্থা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আবার এটাও করছি আমরা যে কি বলে যে ড্রাইভার এবং হেল্পাররা যাতে সচেতন হয়, সেজন্য ড্রাইভারদের যে প্রশিক্ষণ কর্মশালা, সেখানেও তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন ফিটনেসবিহীন গাড়ি লক্ষ্য রাস্তায় চলাচল না করে। বিআরটিএর তথ্য বলছে, খুলনা অঞ্চলের অন্তত 60% যাত্রী পরিবহনের কাগজ ত্রুটিপূর্ণ আর 40% ফিটনেসবিহীন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পুরনো লক্কর ঝক্কর বাসের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনাকে। নূর, একটু আগেই আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, যেখানে বিস্তারিত আসলে আমরা দেখছিলাম যে খুলনায় পুরনো যেসব লক্কর ঝক্কর বাস রয়েছে, সেগুলো ঈদের আগের সময়টাতে নামানোর প্রস্তুতি নিচ্ছে বাস মালিকরা। তো এইসব বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করছেন মালিকরা, এই বিষয়ে কি খবর রয়েছে? পাশাপাশি প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাজিউর, আপনি যেমনটি বলছিলেন যে খুলনা, আমি দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায়। এখানে কিন্তু আমি যদি আপনাকে দেখাই যে পুরনো এবং ঘষামাজা করে লক্কর ঝক্কর বাসগুলো রং তুলির আঁচড় দিয়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য উপযুক্ত করা হচ্ছে। এবং খুলনা বিআরটি এর সাথে কথা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যে তালিকা করেছেন যে খুলনা অঞ্চলের বিভিন্ন প্রকারের যানবাহন 7,289টি যানবাহন আছে, যেগুলোর ফিটনেস ছাড়াই চলাচল করছে এই খুলনা বিভাগীয় বিভিন্ন রুট দিয়ে। এই সমস্ত
রেজিস্ট্রেশনবিহীন এবং ফিটনেসবিহীন যানবাহনগুলো তারা এই ঈদে সড়কে নামালে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন। এবং আমরা যদি দেখাতে চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আপনি যে পুরাতন বডিগুলো ঝালাই এবং রং তুলির আঁচড়ে জলাজীর্ণ লক্কর ঝক্কর বাসগুলো ঈদ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে ঘরমুখ মানুষের দুর্ঘটনার ঝুঁকি এবং আশঙ্কা বাড়িয়ে তুলবে বহুগুণে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যে বাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সে অনেক বাসগুলোর কিন্তু নাম্বার প্লেটও নেই, যেখানে রেজিস্ট্রেশনবিহীন নেই, এবং এই বাসগুলোই কিন্তু ঈদে ঘরমুখ মানুষ এখানেই যাতায়াত করবেন, যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা চলাচলে সড়কের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দেবে বলে জানাচ্ছি। রাজিউর, এই ছিল আমার কাছে সর্বশেষ। নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর। তিনি জানাচ্ছিলেন সেখানকার লক্কর ঝক্কর বাসের বিস্তারিত খবরাখবর। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কিশোরগঞ্জের নলকূপগুলোয় পাওয়া যাচ্ছে না পানি। এতে সদর ও করিমগঞ্জ উপজেলায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই দুই উপজেলা ছাড়াও আরও 13 উপজেলাতেই কম বেশি দেখা যাচ্ছে পানির সংকট। রোজায় একটু পানির জন্য ভোগান্তি পৌঁছেছে চরমে। রুমন চক্রবর্তী তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামে যে কয়েকটি অগভীর নলকূপ ছিল সবগুলোতেই পানি পাওয়া যাচ্ছে না। আগে চৈত্র মাসেও পানি পাওয়া গেলেও এবার ফাল্গুন মাসের শুরুতেই পানি নেই নলকূপে। রোজার এই সময়ে একটু খাবার পানি জোগাড় করতে হিমশিম অবস্থা তাদের। এবারে ফাল্গুন মাস হয় আমার কলের মানে পানি নাই। 3 মাস হয়েছে কলটা দিছি, আমরা পানি খাইতে পারি নাই। পানি আনতাছি আনিয়া চলতাছি। সদর ও করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে পানির জন্য হাহাকার। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানির অভাব দূর করলেও বাদশাদে লোডশেডিং। আমাদের এলাকাটা পানির খুব সংকট। মোটর কল দিছি, তারপরে তো গভীর না, পানি কম আর পানি ময়লা আসে। গভর্নমেন্ট যদি এইটার যদি কোনো সুব্যবস্থা না নেয় তবে আমাদের গ্রাম এলাকা তীব্র পানির সংকট দেখা দিবে। বিশেষজ্ঞরা বলছেন দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা ও পানির অপব্যবহার এর অন্যতম কারণ। যেভাবে পানি উঠানো হচ্ছে তাতে ভবিষ্যতে কিন্তু সেই স্তরগুলোতেও পানি না থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে যশোদলের বীরদামপাড়া গ্রামে। জনস্বাস্থ্য বিভাগ শহরের মতো পাম্প বসিয়ে পানি সরবরাহ দিচ্ছে কয়েকশো গ্রাহককে। সাপ্লাই লাইনটা আমাদের গ্রামে তাকাতে আমরা যে কি যে উপকৃত। সরকারিভাবে সাবমার্সিবল দেওয়া আছে, সাবমার্সিবলতে এই সাপ্লাই পানি হিসেবে ব্যবহার করা হইতাছে। সরকারের কাছে দোয়া করি যেন সরকার এরকম পদক্ষেপ আরো অন্য গ্রামে গুলা নেয়। নলকূপগুলোর ওই অবস্থার কথা জেনে আরো সাবমার্সিবল পাম্প বসানোর কথা জানায় জনস্বাস্থ্য কার্যালয়। লোকজনের মধ্যে সাবমার্সিবল পাম্পের খুব চাহিদা বেশি। সাবমার্সিবল পাম্প দিলে হয়তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে শ্রম খাত সহ অন্যান্য সকল খাত সংস্কারে সকলের অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও টেকসই সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের শ্রম খাত সংস্কার নিয়ে দেওয়া ভাষণে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগের প্রেক্ষিতে শ্রম খাতের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন তিনি। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের উপনেতা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। ভূ অর্থনীতিতে পরাশক্তির হাতছানি দিচ্ছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যের প্রধান জলপথ বঙ্গোপসাগরের অসীম সম্পদের মতোই বাড়ছে মানচিত্রের পরিধিও। দক্ষিণে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ। প্রায় 900 বর্গ কিলোমিটার জুড়ে জেগে ওঠা ভূমির পাশাপাশি 1000 কিলোমিটার আয়তনের ডুবোচরও খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা প্রতি বছর আনুমানিক 1060 বিলিয়ন টনের বেশি পলিমাটি বঙ্গোপসাগরে ফেলে নতুন পথ তৈরি করে। পলি জমে নতুন ভূমিতে রূপান্তরিত হয়। গেল 2 দশকে সন্দ্বীপ অঞ্চলে এভাবেই কয়েকটি দ্বীপ গঠন হয়েছে। প্রধান নদীগুলো আছে, এগুলো হিমালয়ের থেকে যেই পরিমাণ সেডিমেন্ট লোড এখানে নিয়ে আসে এটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এবং এই পরিমাণ লোড আসার ফলে
যে বঙ্গোপসাগরে যে শ্যালো রিজিয়নটা আছে, এই শ্যালো রিজিয়নে দেখা যাচ্ছে আস্তে আস্তে পলি পরে ওইখানে প্রথমে দেখা যায় মাঠফ্লেট টাইপ বা ডুবোচরের মতো দেখা যায়। মেঘনা নদীর মোহনার মুখে তৈরি জাহাইজার চর এবং ভাসান চর প্রকৃতিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই দুটি দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন একক দ্বীপ গঠন করতে চলেছে। নোয়াখালী, সুবর্ণচর এবং তার সাউথ পার্টে এগুলা একসাথে মার্জ করে বড় একটা ল্যান্ডফর্ম তৈরি করছে। জাহাইজার চর 2000 সালেও 23 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ ছিল। বছর দশেকের মধ্যে ভূমির আকার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। 2010 সালে ভাসান চর ছিল 37 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূমি। 2020 সালে যে ভূমিতে পলি জমে 75 বর্গ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য যেখানে নির্মাণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। 2 দশকে উপকূলীয় ভূ প্রকৃতির পরিবর্তনে জেগে ওঠা নতুন চরগুলোর অস্তিত্ব স্পষ্ট করেছে উপগ্রহ কেন্দ্র, যেখানে দেখা যায় প্রায় 900 বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। সমুদ্র সীমার মধ্যেই এই পরিধি বাড়ার সাথে সাথে আমাদের ল্যান্ডও এক্সপান্ড করছে বাংলাদেশে। এটা আমাদের জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র। আমরা যদি সঠিকভাবে এটাকে পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, অবশ্যই এটা দেশের বেশ কাজে লাগবে। বাংলাদেশের উপরে গঙ্গার এবং ব্রহ্মপুত্র এই দুটো মিলে যে পলি আসে সেটা খুব কমই আছে, যার কারণে এই পলিটা যখন সাগরে গিয়ে পড়ছে তখন বিস্তীর্ণ এলাকা মহিষপান হয়ে যাচ্ছে, পুরো এলাকাটা জুড়ে সে বাড়ছে। এই জন্য কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হলে হয় কি ওই জায়গায় তখন দ্বীপ হয়ে বাড়তে থাকে। এখন ওই দ্বীপ অঞ্চলগুলো তো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসান চর এবং সন্দ্বীপের বর্ধিতাংশ সহ অস্তিত্বের জানান দেয়া নতুন চরগুলো ভবিষ্যতে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 278 শিক্ষার্থী ও 13 জন শিক্ষক বহিষ্কার। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করায় কমেছে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে রাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ সহ এপিপিএন এর সদস্যরা। এ সময় সন্দেহভাজন ব্যক্তি হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারে তল্লাশি চালায় তারা। সাথে রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত 278 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি 13 জন শিক্ষককেও একই অভিযোগে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার মধ্যরাতে জাবির সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 11টায় উপাচার্য অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা শুরু হয়ে চলে দীর্ঘ 14 ঘণ্টা ব্যাপী। অভিযুক্ত শিক্ষার্থীদের 3টি ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো হলো বর্তমান শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত, পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত ও সাবেক শিক্ষার্থীদের সনদ স্থগিত। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলমের পেনশন স্থগিত করা হয়েছে। উৎপাদন সরবরাহ ভালো, একই সঙ্গে রমজানে চালের চাহিদা কম থাকলেও অতীতে সকল রেকর্ড ভেঙে বেড়েছে দাম। ভোক্তা, খুচরা বিক্রেতা, আড়তদার থেকে মিল মালিক প্রত্যেকেই পরস্পরকে অভিযুক্ত করলেও চাল নিয়ে চালবাজি আসলে করছে কে? কোন অদৃশ্য সিন্ডিকেটের কাছে সবাই বন্দী? এ যেন এক বিরাট প্রশ্ন। উত্তপ্ত চালের বাজার নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। আবুল কাশেম প্রায় 40 বছর ধরে চালের ব্যবসা করছেন। দীর্ঘ ব্যবসা জীবনে নানা সময় চালের বাজারে অস্থিরতা দেখেছেন, তবে এবারের মতো আকাশচুম্বী দাম আর কখনোই দেখেননি। বলতে গেলে 70 লাগে, কথা হচ্ছেন নাইলে চাউলের অভাব নাই। ভারত থেকে এত চাল আমদানি করলো না, তারপর চাউলের রেট অন্যান্য চাউলটা কিছুটা কম, মিনিকেটের রেট হঠাৎ করে এই অস্বাভাবিক বাড়া। এই ব্যবসার বয়সে এরকম দেখি না। 90 টাকা কেজি পলার চাল বা মিনিকেট চাল, পাঁচের চাল হয় নাই। মোটা চাল এখন কেজি প্রতি 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সরু চাল নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য এখন অধরা। চাল কিনতে এসে হতাশ সাধারণ ক্রেতারা, অভিযোগ করারও যেন কেউ নেই। এইভাবে বাড়তে আছে, আল্লাহ পাক জানে কই দিয়া থামে। সাধারণ মানুষ না খায় আমার কদিন পরে এই অবস্থা হইবার কি। সরকারের কোনো তদারকি নাই, এরকম করা তদারকি থাকলে আর এরকম হইতো না। রমজানের বাজারে ক্রেতা কম, তবু চালের দাম চড়া।
কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ চাল আছে, এটা কিন্তু কর্পোরেট কোম্পানি আর মেলাররা সিন্ডিকেট করে দাম বাড়াইছে। যেমন এই যে মুজাম্মেল সাহেব, এরফান সাহেব, মিনিকেট এক সপ্তাহ আগে মনে করেন যে কত 81 টাকা 82 টাকা ছিল, এই মিনিকেটের করে লাইছে মনে করেন যে 93 টাকা 94 টাকা ওরা পাইকারি বিক্রি করে, তো ওখান থেকে কিনে এনে আমরা বিক্রি করতে হবে, তার মানে প্রায় 100 টাকা বানিয়ে লাইছে তারা মিনিকেটটা। বড় বড় কোম্পানিদের কারণে, বড় বড় মেল চাচালেদের কারণে, এদের সিন্ডিকেটের কারণে এই বাজার বাড়ছে। মিল মালিকরা বলছে কিছু কিছু সিন্ডিকেটের কাছে অসহায় তারা। 11,000 মিল মালিকের মিল দিয়ে কিন্তু সিন্ডিকেট করতে পারে না। তারা যে একাতে যে দাম বাড়াই দাও, 1 টাকা 2 টাকা বাড়াই দাও, এটা করতে পারে না। যখন বাজারটা কয়েকটা লোকের হাতে চলে যায়, মুষ্টিমেয় ধরেন 1 থেকে 50 বা 100 জনের ভিতরে চলে আসলে তখন সেখানে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যায়। হাতে গণে তাহলে হয়তো 20 থেকে 30টা মিল আছে যারা এই সাথে জড়িত। তাদের আগে আমি নাম ধরে বলছি, কিন্তু ব্যবস্থা তখনকার সরকার নেয় নাই। বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে মিল মালিকরা চালের আমদানিকারক হওয়ায় সংকট আরো বেড়েছে। অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলোতে যেরকম তদারকি করা হয়, আসলে চালের বাজারে কোনো পক্ষ থেকে, জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা খাদ্য বিভাগ কোনো পক্ষ থেকেই আসলে সেরকম তদারকি হয় না। এই সুযোগটা চালের ব্যবসায়ীরা নিয়ে থাকেন। সুযোগ সন্ধানী কর্পোরেট প্রতিষ্ঠান চালের মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, রয়েছে এমন অভিযোগও। কে বলছে চালের সমস্যা আছে? আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা যেই জায়গায় চালগুলো মানে আটকে গোডাউন বদ্ধ করে রাখছে, এই গোডাউনগুলো ফোন করেন। তো এখনো যদি সে আগের মতো করে বলে সরকারি কর্মকর্তারা, তাহলে তো মানে সমস্যা থেকে উত্তরণের কোনো পথ দেখা যায় না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সকল খাত সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলা হচ্ছে, জেনেভায় শ্রম উপদেষ্টা। যশোরের রেলবাজার ইজারাদারকে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। ঈদ উপলক্ষে লক্কর-ঝক্কর বাসে চলছে রঙের প্রলেপ, ঈদযাত্রা নিয়ে যাত্রীদের আশঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে।